হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফুরকান হোসেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েবসিটি ল্যাবের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং কোডিং প্র্যাকটিস করতেছেন। তো আমরা HTML দেখাচ্ছি। তো অলরেডি আমরা HTML এর টেবিল পর্যন্ত দেখিয়েছি। তো আজকে আমরা শিখবো HTML এর লিস্ট এবং ব্লক এলিমেন্টস গুলো, এবং আমরা আজকে শিখবো ক্লাস এবং আইডি কিভাবে ব্যবহার করতে হয় HTML এ। তো প্রথমেই আমরা দেখি যে কিভাবে HTML এর লিস্ট গুলো কাজ করে। তো HTML এর লিস্টের মধ্যে হলো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেফিনেশন লিস্ট। তো প্রথমে আমরা দেখবো আনঅর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট শুরু হয় ইউএল দিয়ে। তো ইউ মানে হলো আনঅর্ডার, আর এল মানে হলো লিস্ট, আনঅর্ডার লিস্ট। আর প্রত্যেকটা লিস্টেরই একটা টাইপ দিতে হবে আমাদের, লিস্ট স্টাইলটা কি হবে। আর লিস্ট স্টাইল টাইপ যদি হয় ডিআইএসসি, এটা যদি হয় তাহলে এটা হবে ডিফল্ট লিস্ট। আনঅর্ডার লিস্ট ডিফল্ট যেটা আছে এটার মধ্যে যদি আমরা লিখি যে এটা হবে লিস্ট স্টাইল নান, তাহলে কিন্তু এটার মধ্যে আর কোনো লিস্ট স্টাইল থাকবে না। এই যে প্রথম যে লিস্টটা, এটা কিন্তু এখন লিস্ট স্টাইল নান হয়ে যাবে, কোনো লিস্ট স্টাইল নাই। আর যদি আমরা এখানে লিখি স্কোয়ার, লিস্ট স্টাইলটা স্কোয়ার যদি লিখি, তাহলে কিন্তু এই এর যে মানে লিস্ট স্টাইল টাইপটা এরকমের নাই হয়ে গেছে, সেটা কিন্তু এরকমের স্কোয়ারের মতো পড়বে। এটা হলো স্কোয়ার লিস্ট। তো এই যে এটা কিন্তু এখন স্কোয়ার হয়ে গেছে, লিস্ট স্টাইল টাইপ স্কোয়ার। এভাবে আমরা আনঅর্ডার লিস্টকে নিজেদের মতো করে স্টাইলিং করতে পারি। যে লিস্ট স্টাইল টাইপ নান, নান হলো যে কোনো লিস্ট স্টাইল পড়বে না, সার্কেল হলে তো এরকমের সার্কেল থাকবে এভাবে। আর যদি স্কোয়ার হয় তাহলে তো এরকমের স্কোয়ার হবে। এভাবে করে আমরা এই আনঅর্ডার লিস্ট গুলো তৈরি করতে পারি। আর যদি আমরা চাই যে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট হইলো অর্ডার লিস্ট হইলো যে ওএল থাকবে শুরুতে। আনঅর্ডার লিস্টে যেরকম ইউএল ছিল, অর্ডার লিস্টের শুরুতে থাকবে ওএল। যেটা টাইপ দেব অর্ডার লিস্টের টাইপ, সেটাই কিন্তু অর্ডার লিস্ট হিসেবে হবে আর কি। তো এভাবে করে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি। তো আমি অলরেডি এখানে যে অর্ডার লিস্টটা তৈরি করেছি সেটা যদি আমরা দেখি, যে এখানে কিন্তু প্রথমটা হলো 1 2 3। আমি এখানে অর্ডার লিস্টের কোনো কিছু লিখি নাই, যে লিস্ট স্টাইল টাইপ কোনো কিছু লিখি নাই দেখে ডিফল্ট যেটা আছে 1 2 3, সেটা কিন্তু প্রথমে অর্ডার লিস্ট হিসেবে পড়ে, যে 1 2 3। এরপর যদি আমি লিখি টাইপ, এরপর এখন যদি আমি লিখি টাইপ এ বড় হাতের, তাহলে কিন্তু এই যে অর্ডার লিস্টটা আছে 1 2 3 ডিফল্ট যেটা, এটা কিন্তু এখন এবিসিডি হিসেবে আসবে, এবিসিডি এভাবে। আর যদি আমি লিখি ছোট হাতের এই যে লিস্টের টাইপ, অর্ডার লিস্টের এই টাইপে যদি লিখি ছোট হাতের তাহলে এখান থেকে কিন্তু এগুলো সব ছোট হাতের এই যে এবিসিডি এরকম পড়বে। আমরা যদি এখানে আরো কিছু এই লিস্ট স্টাইলের আইটেম বাড়িয়ে দিই, তাহলে কিন্তু ওই যতগুলা আইটেম আমরা বাড়িয়ে দিয়েছি ততগুলো কিন্তু এখান থেকে ABCDEFG এরকমের নিজের থেকে ডিফল্ট ভাবে একটা একটা করে এই লিস্ট স্টাইল টাইপ ব্রাউজার নিজেই দিয়ে দেবে। তো এভাবে আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি। এখন মাঝে মাঝে দেখা যায় যে আমরা যে লিস্ট স্টাইল তৈরি করি এর মধ্যে আমাকে একটা নাম্বার দিয়ে দিতে হয়, কারণ আমার যে লিস্ট স্টাইল টাইপ তৈরি করেছি এটার ডিফল্ট যে নাম্বারটা সেটা অনেক সময় পড়ে না। যেমন 1 2 3, অনেক সময় কন্টেন্ট যদি বড় হয় তাহলে এই জিনিসটা হয়, তখন আমার নিজের থেকেই এই স্টার্ট নাম্বারটা দিয়ে দিতে হয়। সেজন্য ওয়েল এর পরে, যেহেতু এটা একটা অর্ডার লিস্ট, ওয়েল এর পরে আমার স্টার্ট নাম্বারটা দিতে হবে, যে স্টার্টটা কখন হবে আর কি, কত নাম্বার থেকে হবে। তো আমরা এখানে যদি লিখি 100, তাহলে কিন্তু এখানে যদি লিস্ট স্টাইল টাইপ দিলাম 1 আর ওইখানে লিখলাম 100, তার মানে হলো যে লিস্ট স্টাইল টাইপ হবে 1 2 3 আর শুরু হবে, স্টার্ট হবে 100 থেকে। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু এখান থেকে লিস্ট স্টাইল টাইপ 100 ঠিক আছে, কিন্তু শুরু হয়েছে 100 থেকে, যেমন 100 101 102 এভাবে করে কিন্তু আমরা লিস্ট স্টাইল টাইপ দেব। এবং স্টার্টের যে সংখ্যা সেটাও আমরা এভাবে করে কিন্তু কন্ট্রোল করতে পারি, যে আমরা আমাদের নিজস্ব একটা নাম্বার দিয়ে কিন্তু শুরু করতে পারি HTML এর অর্ডার লিস্টে। এটা অনেক সময় দরকার হয়। তো এভাবে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তৈরি করব। আর অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তৈরি করার পর আমরা দেখব যে কিভাবে ব্লক এলিমেন্টস গুলো কাজ করে HTML এ। আর HTML এ ব্লক এলিমেন্টস কি কি সেগুলো আমরা যদি জানি তাহলে অ্যাড্রেস, আর্টিকেল, অ্যাসাইট, তারপর ক্যানভাস, এগুলো হলো সবই ব্লক এলিমেন্ট। ই ট্যাগ, এইচ ট্যাগ, HR, তারপর এই যে H1 থেকে H6 যে ট্যাগ গুলো, এখানে যে ট্যাগ গুলো আছে
সবগুলো হলো ব্লক এলিমেন্ট। আর ব্লক এলিমেন্ট কি সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে এখানে হলো যে পি ট্যাগ আছে, এই পি ট্যাগটা হওয়ার পরে কিন্তু এইখানে এই পি ট্যাগটা কিন্তু একটা ছোট একটা লাইন, ঠিক আছে, এই পি ট্যাগটা একটা ছোট একটা লাইন, কিন্তু এই পি ট্যাগ এরপরে অনেক কিন্তু স্পেস আছে, স্পেস থাকার পরেও এই যে এই স্ট্যাকটা কিন্তু পি ট্যাগের উপরে উঠে যায় না। এটা কিন্তু স্পেস থাকার পরেও এটা উচিত ছিল যে স্পেস আছে যেহেতু সেহেতু এটা উপরে চলে আসবে, এই যে এতটুক কোড হওয়ার পর বাকিটুক এইটা একটা পড়বে, কিন্তু এরকম একটা হয় নাই, এইটাই পুরো এখানে যতটুকু স্পেস আছে টোটাল স্পেসটা এটাই দখল করে আছে। তো আমরা যদি এটাকে ইন্সপেক্ট করে দেখি তাহলে দেখা যাবে যে এই স্ট্যাকটা কিন্তু টোটাল এরিয়াটাকেই একদম নিজের মতো করে দখল করে আছে এবং টোটাল এরিয়াটাই কিন্তু এই স্ট্যাকের জন্য, এবং এখানে পি ট্যাগটাও টোটাল এরিয়াটা, আবার এই স্ট্যাকটাও কিন্তু টোটাল এরিয়াটাই দখল করে আছে। এই যে টোটাল এরিয়াটা দখল করে থাকে এটাকেই বলা হয় ব্লক এলিমেন্টস। আর এরকমের এইখানে যতগুলো ট্যাগ আছে সবগুলো কিন্তু ব্লক এলিমেন্টস। এই যদি আমি অ্যাড্রেস লিখি এখানে কোনো একটা, তো সেই অ্যাড্রেসটাও কিন্তু ব্লক হয়ে থাকবে পুরো এরিয়া জুড়েই, যতটুকু পরিমাণ যতটুকু স্পেস অ্যাড্রেস থাকবে টোটাল এরিয়াটাই একটা ব্লক এলিমেন্ট হয়ে থাকবে। তো আমরা যদি এখানে আর একটা পিট্যাগ নেই, এই পিট্যাগটাও কিন্তু এখানে ব্লক হয়েই থাকবে এবং আলাদা একটা পিট্যাগ এখানে তৈরি হবে ব্লক এলিমেন্টস। এই পিট্যাগটাও কিন্তু এটার উপরে উঠবে না, এটা আলাদা আলাদা ব্লক এলিমেন্টস নিজে নিজে এই নিজের স্থান নিজেই দখল করে থাকে আর কি, যতটুকু পরিমাণে স্থান তার দরকার হয় ততটুকু তো সে নেবেই, বাকি যে স্পেসটা থাকে সেটাও সে দখল করে থাকে, এটাকেই বলা হয় ব্লক এলিমেন্টস। আর HTML এর এরপর আছে যে ইনলাইন এলিমেন্টস। ইনলাইন এলিমেন্টস গুলো হলো যে আমরা HTML এর অনেকগুলো ট্যাগ আছে যেগুলো আমরা ইউজ করলেও ও মানে আলাদা কোনো স্পেস দখল করে থাকে না। যেমন আমরা যদি এখানে যে ব্লক এলিমেন্টস গুলো আছে এখানে এই যে স্প্যান ট্যাগটা ইউজ করেছি, এই স্প্যান ট্যাগ কিন্তু এইখানে মানে এই ট্যাগের মধ্যেই আছে, এই যে H1 ট্যাগটার মধ্যেই এই H1 কে কিন্তু আমরা স্প্যান ট্যাগ দিয়ে আলাদা করে রাখছি, তারপরেও কিন্তু এই স্প্যানের এই যে H1 ট্যাগটা কিন্তু আলাদা হয়ে যায় না, এটা কিন্তু সেম লাইনের মধ্যেই আছে। আর এই রকমের যে ট্যাগ গুলো আছে এগুলো হলো ইনলাইন এলিমেন্টস। যেমন বি ট্যাগ আছে বোল্ড করার জন্য, বা অ্যাঙ্কর ট্যাগ আছে, এরপরে বিআর বাটন, এরকমের এমফাসিস, এরকমের অনেকগুলো এই যে ট্যাগ গুলো এগুলো সবই হলো ইনলাইন এলিমেন্টস। যদি আমরা এখান থেকে এই এইচ ট্যাগটার মধ্যে যে আমরা স্প্যান ট্যাগ দিয়েছি, এখন আমাদের দরকার হলো যে H1 যে ট্যাগটা এই ট্যাগটা কালারটা আলাদা করে দিতে হবে। এখন এইটা যদি আমরা আলাদা করতে চাই তাহলে স্প্যানের মধ্যে আমরা কিন্তু এখানে এই স্প্যান ট্যাগটা নেওয়ার পরে আমরা যদি এখানে লিখি যে স্টাইল, স্প্যান ট্যাগের মধ্যে যদি আমরা লিখি স্টাইল, এখানে আমরা কালার লিখি রেড, তাহলে এখানে কিন্তু একটা রেড কালার, এই যে H1 ট্যাগটা এটা কিন্তু এখন রেড হয়ে গেল। এবং আমরা কিন্তু এই স্প্যান ট্যাগের মাধ্যমে এখানে অন্য কি ট্যাগ আছে যেটার মাধ্যমে আমরা এখানে এই রেড কালারটা দিতে পারতাম, এখানে কিন্তু আমাকে কোনো একটা স্টাইল নেওয়ার জন্য এখানে আমাকে কিন্তু ডিক্লেয়ার করতেই হতো কোনো একটা কিছু দিয়ে যে আমি এই H1 ট্যাগটাকে স্টাইলের মধ্যে যে H1 ট্যাগটা আছে, এই যে এই কন্টেন্টের মধ্যে যে H1 ট্যাগটা আছে এটা কালারটা যদি আমি আলাদা স্পেসিফিক ভাবে আলাদা করতে চাই তাহলে তো আমাকে কিছু একটা স্টাইল মানে লিখে তারপর এটাকে আলাদা করতে হবে যে এটা হলো রেড হবে, এই যে H1 লেখাটা রেড হবে। এখন এইখানে অন্য কোনো যেহেতু ট্যাগ নাই সেজন্য আমাকে কিন্তু স্প্যান ট্যাগটা নিয়ে তারপরে এটাকে ধরতে হবে যে এই যে H1 ট্যাগ, H1 ট্যাগের মধ্যে যে স্প্যান H1 ট্যাগটা আছে এটাকে আমি এভাবে করে কিন্তু খুব সহজেই আলাদা একটা কালার দিতে পারলাম, এবং এটা স্প্যান ট্যাগটা থাকার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আর এটা হলো ইনলাইন এলিমেন্ট। যদি এটা ব্লক এলিমেন্ট হইতো তাহলে কিন্তু এই জিনিসটা ভেঙে নিচে চলে আসা এই H1 টা আলাদা একটা লাইন দখল করতো, তখন কিন্তু জিনিসটা আমি এরকম একটা কিন্তু চাইতাম না। এই জন্য স্প্যান ট্যাগ গুলা বা ইনলাইনের যে এলিমেন্ট গুলো এগুলো কিন্তু খুবই হেল্পফুল। তো আমরা এভাবে ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্টস ইউজ করব। যদি ব্লক এলিমেন্ট সম্পর্কে আরো বলতে চাই তাহলে হলো ব্লক এলিমেন্টস হলো তার নিজের স্থানকে ব্লক করে রাখে, আর ইনলাইন এলিমেন্ট হলো ব্লক এলিমেন্টের মধ্যে থাকবে কিন্তু সে কোনো স্থান ব্লক করবে না, সে স্থানের মধ্যে যে কন্টেন্ট গুলো থাকবে ওইগুলোকে হেল্প করবে, সেটা কালার হতে পারে অথবা লিঙ্ক তৈরি করতে হতে পারে অথবা অন্য যে কোনো এখানে স্ট্রং হইলে যে ওটাকে আরেকটু বোল্ড করবে, আবার এখানে এমফাসিসটা কিন্তু একটু ইটালিক করবে বা আইও ইটালিক করবে।
এরকমের আমরা যদি এই যে এখানে আমরা যে H1 ট্যাগটা নিছি, আমরা যদি এই কন্টেন্টটুকুকে ইটালিক করতে চাই, যে এখান থেকে আমরা আরো কিছু সেন্টেন্স বাড়িয়ে দিই, আমরা এরকমের একটু কন্টেন্ট বাড়িয়ে নিলাম। এখন এইখানে যে কন্টেন্টটুকু আছে এটাকে আমরা প্রথমে করব বোল্ড ট্যাগ দিয়ে। আর এখানের যে কন্টেন্টের মধ্যে আমরা যতটুকু পরিমাণ বোল্ড করতে চাই ততটুকুকে আমরা এরকমের এই ট্যাগের মধ্যে রাখবো, তাহলে কিন্তু এই ততটুকু স্পেসটা বোল্ড হবে। আর এর মধ্যে যদি আমরা এটাকে করতে চাই তার মানে এইখানে যতটুকু কন্টেন্টকে আমরা ইটালিক করতে চাই ততটুকু কন্টেন্ট কিন্তু ইটালিক হবে। তো আমরা এরকমের বোল্ড দিলাম, তারপর এটাকে ইটালিক করলাম। এখন যদি আমরা এই কন্টেন্টটুকু দেখি তাহলে এই দুইটা ট্যাগ কিন্তু হলো ইনলাইন এলিমেন্ট। এখানে যে ভি ট্যাগ এবং আই ট্যাগ পড়ছে, এটা পড়ার কারণে কিন্তু এটা আলাদা কোনো লাইন হবে না, জাস্ট এটার মধ্যে যে স্টাইলটুকু আছে বোল্ড হওয়া এবং ইটালিক হওয়া, সেটাই কিন্তু এখানের এই কন্টেন্টটুকু হইতেছে, যেটা বোল্ড হইলো এবং ইটালিকও হইলো, এখানে যে কন্টেন্টটুকু আছে ততটুকু। তো এভাবে আমরা কন্টেন্টকে বোল্ড করা বা ইটালিক করা এরকম করতে পারবো ইনলাইন এলিমেন্টের মাধ্যমে। তাতে করে কিন্তু আমাদের কন্টেন্টে কোনো সমস্যা হবে না, এটা মানে ব্লক হবে না, একটা লাইনের যে পুরো স্পেসটা সেটা সে দখল করবে না। এভাবে আমরা ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট ইউজ করতে পারি। এখন আমরা দেখবো যে কিভাবে ক্লাস এবং আইডি ইউজ করতে হয়। তো ক্লাস এবং আইডি ইউজ করার জন্য আমরা এখানে যে লিস্ট তৈরি করেছি, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, আমরা চাই যে এখানে যে আনঅর্ডার লিস্ট আছে সেটা থাকবে এক পাশে, আর অর্ডার লিস্ট আছে সেটা থাকবে এক পাশে। এখন আমরা এই যে আনঅর্ডার লিস্ট যতটুকু আছে এটাকে আমরা একটা ডিভের মধ্যে নেব, ডিআইভি লিখে। আর ডিভটার একটা ক্লাস দেব, ক্লাস হইলো লেফট কন্টেন্ট দিলাম আমরা ক্লাস। আর এই ডিভটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর আমরা এই ডিপটা কতটুকু পরিমাণে স্পেসের মধ্যে নেব, সেইখানে গিয়ে এই ক্লোজিং ট্যাগটাকে আমরা দেব, যে এটা হলো যে এই আনঅর্ডার লিস্ট যতটুকু জায়গা জুড়ে আসে ততটুকু জায়গায় আমরা এই আনঅর্ডার লিস্টের ডিপটা থাকবে। আর এখানে আমরা আর একটা ডিপ তৈরি করব, যেটার আইডি দেব। এখানে আসলে এটাও নেওয়া উচিত ছিল ক্লাস। আর যদি আমরা এটাকেও ক্লাস নিতাম আর এটাকেও ক্লাস নিতাম তাহলেও যা, আর আইডি নিয়েও মোটামুটি একই আর কি। তো আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্যটা আমরা খুব সহজেই বুঝতে পারবো একসাথে করাতে। তো এখন আমরা যদি রিফ্রেশ করি তাহলে কন্টেন্টের কোনো চেঞ্জ আমরা কিন্তু দেখতে পারবো না এই ক্লাস এবং আইডি নেওয়ার ফলে। এখন আমাদের কাজ হলো যে এই লেফট কন্টেন্ট যে ক্লাসটা আমরা নিয়েছি, এই লেফট কন্টেন্ট ক্লাসটাকে আমাদেরকে এখানে আমাদের যে স্টাইল আছে সেই স্টাইলের মধ্যে নিয়ে আসলাম। আমরা এখানে এটা হলো লেফট কন্টেন্ট লিখে দেই। তো এরপর আমরা করলাম ফ্লোট লেফট। যদি আমরা এটাকে ফ্লোট লেফট করি তাহলে কি হয় আমরা দেখি। তো এখানে ফ্লোট লেফট করাতে এইখানের যে এইখানের যে কন্টেন্ট গুলো ছিল, যে অর্ডার লিস্ট গুলো ছিল, এগুলো কিন্তু অটোমেটিক ভাবেই উপরে চলে আসছে। যেহেতু আমরা এটাকে ফ্লোট লেফট করাতে এখানে একটা স্পেস তৈরি হয়েছে, যে এই স্পেস গুলো যেহেতু এখানে ফ্লোট লেফট করছে, এখন এই স্পেসের পরে যে বাকি যে জায়গাটা এটা ফাঁকা হয়ে গেছে, এবং ফাঁকা হয়ে যাওয়াতে এইখানে যে বাকি যে কন্টেন্ট গুলো ছিল ওগুলো স্পেস পাওয়ার কারণে উপরে চলে আসছে। এখন যদি আমরা এখানে আর একটা যেহেতু আইডি নিয়েছিলাম, এখানের এই রাইট কন্টেন্ট নামের আমরা আইডিটা নিয়েছিলাম, তো এটাকে আমি কপি করে নিই। আর এই রাইট কন্টেন্ট এটা যেহেতু একটা আইডি, সেজন্য এখানে কিন্তু ডট হবে না, এখানে হবে কি হ্যাশট্যাগ। মানে আইডি কে এরকম করে কন্টেন্ট লেখার মানে সিএসএস লেখার জন্য এখানে যদি ক্লাস হইতো তাহলে ডট, আর আইডি যেহেতু সেজন্য হবে হ্যাশট্যাগ। তো আর আইডি গুলো আমরা এই একটা নামের যে ক্লাস লেফট কন্টেন্ট, এটা আমরা যতবার খুশি ইউজ করতে পারবো, কিন্তু আইডির ব্যাপারটা হলো যে আইডি একটা আইডি একবারই ইউজ করতে হয়, বারবার একটা আইডি ইউজ করা উচিত না, করা যায় কিন্তু করলে ওইভাবে সমস্যা নেই। আবার অনেক সমস্যাও আছে যে আইডি দিয়ে অনেক সময় সিএসএস বা অনেকের জাভাস্ক্রিপ্টের অনেক কিছুতেই আইডি ইউনিক হইতে হয়। আর যদি আমাদের বারবার ইউজ করতে হয় তাহলে আমরা ক্লাস নেব, আর ইউনিক কিছু যদি ইউজ করতে চাই তাহলে আমরা আইডি নেব। আর এখান থেকে যদি ফ্লোট রাইট করি
তাহলে কিন্তু আমরা এই কন্টেন্টটা এখন যদি রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমরা এই কন্টেন্টটা ফ্লোট লেফট, এই কন্টেন্টটা ফ্লোট রাইট এরকম হওয়ার পরে মাঝখানে যে স্পেসটা আছে এই স্পেসটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। এখন এইখানে আমরা লিখি যে এইটার উইথ হবে 50%, এটা উইথ 50%, আর এটার উইথ হবে 50%। তাহলে কিন্তু এই দুইটা কন্টেন্ট 50% স্পেস দখল করবে এবং এই কন্টেন্টটা অটোমেটিক ভাবে নিচে চলে আসবে। এই যে এখানে কিন্তু এই কন্টেন্টটা 50%, এটা 50% হওয়াতে এখানে যে কন্টেন্ট গুলো আছে এগুলো অটোমেটিক ভাবে নিচে চলে আসছে। তো এভাবে আমরা ক্লাস এবং আইডি ইউজ করতে পারি খুব সহজে আমাদের কন্টেন্টের মধ্যে। তো এভাবে আপনারা খুব সহজেই HTML এর মাধ্যমে ব্লক এলিমেন্টস, ইনলাইন এলিমেন্টস এবং ক্লাস এবং আইডি ইউজ করতে পারবেন আশা করি খুব সহজেই। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। এরপরে আমরা দেখব অন্যান্য যে টিউটোরিয়াল গুলো, সেগুলো আমরা খুব দ্রুত নিয়ে আসবো। তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি সাথে থাকেন তাহলে অন্য অন্য ভিডিও গুলো আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।